পরিশ্রম করে একটা ব্যবসা করে মুনাফা করে তার জীবনযাত্রার মান বাড়ানোর জন্য, সে গাড়ি বাড়ি করার জন্য, সে ভালো জীবন করার জন্য আপনি সেখানে তাকে 35% ট্যাক্স ধরে বসে থাকবেন। বাহ, কি আরাম! এ নিয়ে কেউ কথা বলবেন না। তার সাহেবরা যে বড় বড় বক্তৃতা দেন, ব্যারিস্টার সারোয়ার বিনয়ের সঙ্গে বলছিল, ভাই আমাদের ব্যারিস্টার সাহেবরা যে কোটি কোটি টাকা ইনকাম করেন, এই ট্যাক্স ফাঁকির মামলায় তো কত কোটি টাকা কামাই করে না কিছু, তারা কয় টাকা ট্যাক্স দেন ভাই? আজকে সুমন ব্যাক পড়ে চলে গেছে, সুমনকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, সুমনের কথা শুনতে পাচ্ছি না, সুমন এখন নাই। কিন্তু সুমনের কারণে তো আজকে আজিজ বেরিয়ে আসছে, সুমনের কারণে তো আজকে এই বেনজির প্রকাশ পেয়েছে। তারপরে কালো টাকার কথা বলছেন, ভাই কালো টাকা বলে তো কোনো টাকা নাই। যেই টাকায় ট্যাক্স পে করা হয় না সেটাকে আপনারা বলেন আনট্যাক্সড মানি। আনট্যাক্সড মানিকে আপনি নতুন বিনিয়োগ যদি করেন তাহলে সেখানে 15% ট্যাক্স দিলে হবে। আনট্যাক্স মানি মানে কিন্তু ইলিগাল মানি না। আনট্যাক্স মানি কিন্তু সবসময় ওই তথাকথিত কালো টাকা না। আপনি আজকে গ্রামে 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত বিঘা জমি বিক্রি হয়, ছোট ছোট বাজারে বিক্রি হয়। এই 5 কোটি টাকা বিক্রি করার পরে তাই কিন্তু ট্যাক্স দিয়ে এসে জমিটা বিক্রি করে, কিন্তু তার কোনো ওই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেই, সে কোনো ট্যাক্স দেয় না, জমি বিক্রি করছে টাকা পেয়েছে। ওই টাকাটা তার কাছে আছে, এখন সেই টাকাটা সে বিভিন্নভাবে রাখছে, ব্যাংকে আছে। এই টাকাটা তো এখানে, তারপরে আপনি এই যে কদিন পর ডলারের দাম বাড়ে, ডলারের যে দামটা দিয়ে বাড়লো, শেয়ারের দাম বাড়ে কমে, এখানেও আনট্যাক্সড কিছু মানি থাকে। কিরকম আনট্যাক্সড মানি থাকে? যে এখানে যে হারে সে ট্যাক্স দিয়ে আসছে তার চেয়ে অনেক বেশি হারে পরবর্তীতে লাভ হয়েছে, সে গেইন ট্যাক্সটা দিতে হয়নি তাকে, সেখানে আনট্যাক্স মানি থাকে। আপনি চাকরি করেছেন, আপনি পেনশন পেইড বাই দ্য গভর্নমেন্ট বলা হয়েছে, তারপরে পেনশন পেয়েছেন, আপনি 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা পেয়েছেন। এই 20 লাখ টাকা কিন্তু আনট্যাক্স মানি। আপনি পেনশন আজকে 40-50 লাখ টাকা পান। আমার এক কলেজের টিচার দেখলাম সেদিন, আমি দিলাম তাকে 37 লক্ষ টাকা, মারা গেছেন উনি, রিটায়ার্ড, উনি চাকরি অবস্থায় মারা গেছেন। উনি যে পেনশন পেয়েছেন, উনি যে ফ্যামিলি গ্র্যাচুইটি পেয়েছেন, সবকিছু মিলিয়ে 37 লক্ষ টাকা দিলাম। এটা কি পেইড ট্যাক্স? এই টাকাটা সে এখন যদি বাড়ি কিনতে যায় তাহলে 15% ট্যাক্স দিবে। এটা অন্যায়টা কোথায় হলো? এটা সে দেখাবে কেমনে? সে কিভাবে দেখাবে? এখানে তো একটা আইন করা দরকার ছিল যে এইরকম টাকাটা যদি হয় তাহলে সে ডিক্লেয়ার করে আনট্যাক্স পাবে। 37 লক্ষ টাকার বেনিফিট থেকে আমাকে ট্যাক্স থেকে দিয়েছি, সে যদি আজকে এটা ওই পেয়ে গেছে, এখন তো সে এই সম্পদটা দেখাতে পারছে না, কোথাও কোথায় সম্পদ দেখাবে? এই অনেকগুলো অ্যানামলিজ আমাদের ট্যাক্স সিস্টেম আছে। আমাদের ট্যাক্স সিস্টেমটা কি? আমরা এক্সপেন্সকে আমরা রেমিটি দেই না, আমরা কি কারণে খরচ করলাম এটাকে আমরা এটাকে কনসিডার করি না, আমরা আয় কত করলাম। আরে ভাই, একটা লোক ওভারটাইম খাটে কেন? তার বাড়তি খরচ মেটানোর জন্য, বাড়তি খরচ মেটানোর জন্য সে ওভারটাইম করে। এখন সে ওভারটাইম করে বেশি টাকা কামাই করার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। একটা লোক সারাদিন রাত পরিশ্রম করে একটা ব্যবসা করে মুনাফা করে তার জীবনযাত্রার মান বাড়ানোর জন্য, সে গাড়ি বাড়ি করার জন্য, সে ভালো জীবন করার জন্য আপনি সেখানে তাকে 35% ট্যাক্স ধরে বসে থাকবেন। বাহ, কি আরাম! এ নিয়ে কেউ কথা বলবেন না। একটা লোক পরিশ্রম, তার খরচগুলো নেবেন না? তার বাড়ি করাটা কি তার প্রয়োজন ছিল না? তার গাড়ি কি প্রয়োজন না? সে এত পরিশ্রম করে সে বাসে গিয়ে এই কোটি কোটি টাকা ব্যবসা করবে? সে একটা গাড়ি কিনতে যাবে, এই গরমের মধ্যে একটা এসি গাড়ি কিনাটা কি তার জন্য প্রয়োজন না? এসি গাড়ির মধ্যে আপনি 300% ডিউটি লাগাই দেবেন, 300% ডিউটি দিয়েও সে গাড়িটা কিনবে, ব্যবসা করবে। তারপরে তার মানে সে শুধু গভর্নমেন্টের ট্যাক্স দেওয়ার জন্য সে ব্যবসাবাদী করবে, চাকরি বাড়ি করবে, ওভারটাইম করবে? এগুলো নিয়ে আমরা কেউ কথা বলছি না, এগুলো নিয়ে আলোচনা করতেছি না। সস্তা বুলি একটা পেয়েছি, কেন কালো টাকা সাদা করলো? আরে বাবা, আমার সিপিডি ভাইদের যে ইনকাম গুলো দেন, আমার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাহেবরা যে বড় বড় বক্তৃতা দেন, আমাদের ডাক্তার সাহেবরা যে বড় বড় বক্তৃতা দেন, ব্যারিস্টার সারোয়ার বিনয়ের সঙ্গে বলছিল, ভাই আমাদের ব্যারিস্টার সাহেবরা যে কোটি কোটি টাকা ইনকাম করেন, এই ট্যাক্স ফাঁকির মামলায় তো কত কোটি টাকা কামাই করে না কিছু। তারা কয় টাকা ট্যাক্স দেন ভাই? কয়টা সাদা টাকা আপনাদের কাছে আছে? এই ডাক্তারদের কাছে, ব্যারিস্টারদের কাছে, অ্যাডভোকেটদের কাছে, ওই প্রফেসরদের কাছে, সরকারি কর্মকর্তাদের কাছে, সিনিয়র অফিসারদের কাছে কয়টা কালো টাকা সাদা টাকা আছে বলেন?
আপনি ট্যাক্স ফাঁকির মামলায়, ডিউটি ফাঁকির মামলায়, আপনি কাস্টম ফাঁকির মামলায় যদি সরকার একজনকে 1 কোটি টাকা কাস্টম ধরে, সেটা ব্যারিস্টার সাহেব থেকে ধরলে এটা 25 লাখ টাকা নিয়ে আসে, এই 75 লাখে 50-50 দিতে হয়। তাহলে এখানে এই এই প্রশ্নগুলো কে করবে? করলে তো কালকে আমি আমার জন্য সুপ্রিম কোর্টের রাস্তা বন্ধ হয়ে যাবে, হাইকোর্টের রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ ব্যারিস্টার ছাড়া তো আমি কোর্টে গিয়ে কেস লড়তে পারবো না। কাজে আমি বলছি এই কালো টাকা সাদা টাকা বড় বিষয় না, রাষ্ট্র ভালো চলছে কিনা। আমার ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশ এখন বর্তমানে যেভাবে চলছে অতীতের চেয়ে অনেক ভালো চলছে। এই আজিজরা এত কোটি কোটি টাকা কামাই করতে পারছে কেন? বাংলাদেশের অর্থনীতি এত কোটি টাকাতে বাড়ছে বলে। যেখানে আজকে 8 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে 1 লক্ষ কোটি টাকা বা ওই 1000 কোটি টাকা কারো কাছে কোনো বিষয় না, এটা থাকতেই পারে। কারণ এটা যদি ওই খুচরা খাসা যে ফাঁকেটাতে পড়ে যায় তাও কত পড়বে? প্রায় 8000 কোটি টাকা পড়ে যাবে। 8 লক্ষ কোটি টাকার বাজেট, চিন্তা করেন। সেখানে তো এই ধরনের কিছু হবেই। এখন প্রশ্ন হয়েছে যে আজিজদেরকে আমরা বিচার করতে পারবো না। আমরা দেখেন, কথা বললে কথা বাড়ে। আমাদের একজন সেনাবাহিনী প্রধান যুবকে গিয়ে চাকরি নিয়েছিলেন, জেল হয়েছে, 2 বছর হয়েছে, উনি স্পেশাল জামিনে আছেন। কিন্তু সেই সেনা প্রধান সাহেব কিন্তু আত্মহত্যা করেন নাই। উনি এখনো লজ্জাবোধ করেন না যে আমি যুবকে চাকরি নেওয়াটা আমার অন্যায় হয়েছিল, ভুল হয়েছিল, তার ভুল সিদ্ধান্ত। উনি তো ভালো মানুষ ছিলেন, উনি আমাদের ভালো সেনা প্রধান ছিলেন, ওনাকে আমরা সম্মান করি, করেছিলেন। কিন্তু কি হয়েছে? আজকে আমাদের এই সেনা প্রধান 111 সময় দেখছি না কি করেছে, আমরা দেখছি না এখন অনেকের অবস্থা, বললে তো সমস্যা হবে। কাজে এই জন্য বলছি যে একটি বিকশিত সমাজে, বিকশিত অর্থনীতিতে দুর্নীতি থাকবে, দুর্নীতি হবেই, সেটা বিচার হওয়া দরকার। সেই বিচারটা আমরা দেখতে চাই, এটা হবে। ডেস্টিনিতে ছিলেন, মানে আমাদের এক দর্শক লিখেছে ডেস্টিনিতে ছিলেন, সে বলেন সেই ডেস্টিনিতে তো কোনো বিচার হলো না। এখনো ডেস্টিনি ভদ্রলোক তো আরামে জেলখানায় আছে, এবং জেলটা রাজবাড়ির মতো আছে, 5 স্টার হোটেল, যে জেলখানে থাকেন, খাওয়া দাওয়া সবকিছু মিলে। শুধু ওনার মানুষগুলো সাফার করতেছে। এই ডেস্টিনি সম্পত্তির কেয়ারটেকার ছিলেন আবার বেনজির সাহেব, ওনার মেট্রোপলিটন পুলিশ, এটা উনি ব্যক্তি দেখাশোনা করতেন। এই সম্পত্তি হবেই। এই যে কালকে দেখলাম যে ওনার পুকুরে মাছ ওনার কেয়ারটেকার ধরে নিয়েছে বলে দুদু অন্যায় মামলা দিয়েছে। এখন তার মাছ সে বিক্রি করে দিয়ে সেই চুর হয়েছে। এতদিন কোথায় ছিলেন আপনারা এই চুর? এখন দুদুকের কথা যদি বলেন, দুদুকে কি বেনজির নাই? ওখানে পাওয়া যাবে না বেনজির? রেজিস্ট্রার সারোয়ার সাহেব যদি খুঁজেন অবশ্যই বেনজির পাবেন। এখানে সুমন একা ফাইট করে, ব্যারিস্টার সুমন একা ফাইট করে এদের উন্মোচিত করে দিয়েছে। আজকে সুমন ব্যাক পড়ে চলে গেছে, সুমনকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, সুমনের কথা শুনতে পাচ্ছি না, সুমন এখন নাই। কিন্তু সুমনের কারণে তো আজকে আজিজ বেরিয়ে আসছে, সুমনের কারণে তো আজকে এই বেনজির প্রকাশ পেয়েছে। ব্যারিস্টার সুমনদের মধ্যে যদি আমরা আরো কিছু ব্যারিস্টার পাইতাম, এরকম ইয়াং ব্যারিস্টার পাইতাম, বিপ্লবী ব্যারিস্টার পাইতাম, তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে। আমাদের তো সংগ্রাম করা, যুদ্ধ করার সময় এখন নাই। আমরা শুধু পারবো যারা যুদ্ধ করবে তাদের যুদ্ধ জয়ের শুভকামনা করতে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত এর চেয়ে ভালো কোন রাজনৈতিক ব্যবস্থা না আসবে, বর্তমানে বিরোধী দল যে রাজনীতি করছে তাদের মধ্যে কেউ এর চেয়ে ভালো রাজনীতি দেখাতে পারে নাই, জনগণের সামনে দেখাতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত এর পরিবর্তন সম্ভব নয়। এবং আমি মনে করি, আমার ব্যক্তিগত বিশ্বাস, বর্তমান সরকার উনি যদি বলছেন ইউ ডিজায়ার হোয়াট ইউ ডিজার্ভ, এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা whatever she deserve, she is desired that. উনার ডিজায়ার অনুযায়ী উনি সবকিছু পাচ্ছেন, উনি সে যোগ্যতা অর্জন করছেন। উনার ইচ্ছার কাছে আমরা আজকে নত। আজকে ব্যক্তিগত দেশ শাসিত হচ্ছে একজন ব্যক্তির কথায়, কোন গণতন্ত্র কাজ করতেছে না, দল কাজ করতেছে না। এটা পরিষ্কার, আজকে বাংলাদেশ চলতেছে একজন ব্যক্তির ইচ্ছায়, এবং সেই ব্যক্তি তার ইচ্ছাটা পোষণ করার মতো, ইচ্ছাটাকে বাস্তবায়ন করার মতো ক্ষমতা, যোগ্যতা সে রাখে। যেটা আপনি বলছেন ডিজায়ার এবং ডিজার্ভ, যাতে ওনার ডিজায়ার অনুযায়ী উনি ডিজার্ভ করে। এবং আমরা জাতি হিসাবেও আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আমাদের কোনো প্রধানমন্ত্রী এখন আপাতত নাই, কোনো রাজনৈতিক নেতা নাই। খারাপ লাগতে পারে, আমাকে আপনারা গালাগালি করতে পারেন, কিন্তু আমি যদি এর বিকল্প পাইতাম
আমি অবশ্যই তার কাছে যেতাম। ধন্যবাদ।